ওয়েলকাম ভিউয়ার্স টু আওয়ার ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকে আমরা কথা বলবো মোশাররফ করিমকে নিয়ে। মোশাররফ করিম আবার নতুন করে সমালোচনায় এসেছেন। আপনারা অনেকেই হয়তো জানেন 2018 সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন মোশাররফ করিম এবং তার ক্যাটাগরিটি ছিল শ্রেষ্ঠ কৌতুক শিল্পী এবং সেই ক্যাটাগরি থেকে তিনি যুগ্মভাবে বিজয়ী হয়েছেন, অর্থাৎ তিনি 2018 সালে শ্রেষ্ঠ কৌতুক অভিনয় শিল্পী হিসেবে নির্বাচিত হয়েছেন। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয়, মোশাররফ করিম এই পুরস্কারটি প্রত্যাখ্যান করেছেন, অর্থাৎ তিনি এই পুরস্কারটি নিতে অপারগতা প্রকাশ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার কর্তৃপক্ষের কাছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণার প্রায় 2 দিন পর তিনি একটি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি বলেন তিনি যেই চরিত্রের জন্য নির্বাচিত হয়েছেন সেই চরিত্রটি আসলে কোনো কৌতুক চরিত্র নয়, এই কারণে সে এই পুরস্কারটি গ্রহণ করতে পারবেন না, অর্থাৎ তার কাছে এই পুরস্কারটি গ্রহণ করা প্রায় অসম্ভব। সো ভিউয়ার্স, আপনারা কি ভাবছেন মোশাররফ করিম কেন এই পুরস্কারটি প্রত্যাখ্যান করলো? সো ভিউয়ার্স, সে যেই ক্যাটাগরিতে তিনি নির্বাচিত হয়েছেন, চলুন দেখে আসি তার এই চরিত্রটি আসলে কি ছিল। কপালে শিরা ভাসে হইলে নারীর রাগ, অসতির সম্ভাবনা 98 ভাগ। কিছুই বুঝতেছিলাম না। কই ভিউয়ার্স, চলচ্চিত্র কমলা রকেটের যে চরিত্রটি মোশাররফ করিমে ছিল সেটি কোনো কৌতুক চরিত্রই ছিল না, সেটি ছিল একজন সংবেদনশীল, একজন উচিত কথা বলা একজন ব্যক্তি হিসাবে। ভিউয়ার্স, কমলা রকেট চলচ্চিত্রে মোশাররফ করিম আসলেই কৌতুক অভিনয় শিল্পী হিসেবে কাজ করেছেন কিনা সেটা সবচেয়ে ভালো বলতে পারবেন যে এই মুভিটি ডিরেকশন দিয়েছেন এবং যে এই মুভিটির প্রধান চরিত্র অভিনয় করেছেন, অর্থাৎ চলচ্চিত্রের মূল পরিচালক এবং মূল অভিনয় শিল্পীর বক্তব্য আমরা শুনে আসি যে আসলে মোশাররফ করিমের যে চরিত্রটি এটি আসলেই কোনো কৌতুক অভিনয় শিল্পী হিসেবে বিবেচিত করা যায় কিনা। কমেডি বেশি গ্রহণযোগ্য হয়, কিন্তু এখানে সেরকম কিছু নেই। এমনকি মোশাররফের যে চরিত্রটি সেটিও খুব সাটলি করা হয়েছে, খুব সংবেদনশীলভাবে, যেটা এই 18 সালের দগদগে ঘা, এই ঘাটাকে উন্মোচন করে। যেখানে পরিচালক বলছেন মোশাররফ করিমের এমন কোনো চরিত্র নেই কিংবা এই গল্পটি একটি মৌলিক গল্প এবং আমাদের বাস্তব জীবনের সাথে যায়, সেইখানে মোশাররফ করিম কিভাবে কৌতুক অভিনয় শিল্পী হন, কিভাবে মোশাররফ করিম শ্রেষ্ঠ কৌতুক অভিনয় শিল্পী হিসেবে নির্বাচিত হয় 2018, তাও আবার এই চরিত্রটির মাধ্যমে। অভিনয় শিল্পী তৌকির আহমেদ নিজেও বলেছেন যে মোশাররফ করিমকে আমরা যেভাবে আমাদের নাটকে পাই এই চলচ্চিত্রে তাকে সেভাবে উপস্থাপন করা হয়নি। তাহলে কিভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার কর্তৃপক্ষ মোশাররফ করিমের হাতে এই পুরস্কারটি তুলে দিতে যাচ্ছেন? ঢাকায় তার চলচ্চিত্রের প্রধান সম্পাদক মোহাম্মদ কালামকে শ্রেষ্ঠ সম্পাদকের পুরস্কার দিয়েছেন। আমি নিঃসন্দেহে বলবো এটা সবচেয়ে শ্রেষ্ঠ সম্পাদনা। কিন্তু আপনারা কি জানেন এই মোহাম্মদ কালাম কিন্তু ভারতীয় নাগরিক, যেটা জাতীয় চলচ্চিত্র পুরস্কারের নিয়মের মধ্যে নেই। কোনো বাংলাদেশি ব্যতীত অন্য কোনো পরিচালক কিংবা অন্য কোনো কর্মী জাতীয় চলচ্চিত্র পুরস্কারে অংশগ্রহণ করতে পারবে না। আর অংশগ্রহণ তো দূরে থাক, সে তো অ্যাওয়ার্ডই পেয়ে গেল। পরে কথা এসেছে যে ঢাকা অ্যাটাকের প্রযোজক এটি ভুল করে দিয়েছেন, কিন্তু যেটা যাচাই করতে হবে সেই যাচাই করার দায়িত্বটা কি জাতীয় চলচ্চিত্র পুরস্কার কর্তৃপক্ষের নয়? জাতীয় চলচ্চিত্র পুরস্কার সম্পর্কে কথা বলতে আরও একটি জিনিস নিয়ে আমার কথা বলতে হয়, সেটা হচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রের অবস্থা। যেখানে চলচ্চিত্র সমিতির নির্বাচনে হাজার হাজার পুলিশ মোতায়েন করতে হয়, সেখানে জাতীয় চলচ্চিত্রের উন্নয়নটা আসবে কি করে? জাতীয় চলচ্চিত্র সমিতি শিল্পীদের উন্নয়নের জন্য কাজ করবে, তারা একটি নিঃস্বার্থ, তারা একটি সংগঠন যেটা রাজনৈতিক হস্তক্ষেপ ব্যতীত কিংবা দেশের সরকারের হস্তক্ষেপ ব্যতীত একটি সংস্থা। সেখানে তাদের নির্বাচনে হাজার হাজার পুলিশ মোতায়েন করতে হয়। কেন আসবে পাশে লোককে একে, আরে আমি আমার এফডিসি, এটা আমি জবাবদিহি করতে যাব, আমার পাশে কে, আমি কাকে জবাব দিতে যাব, এটা আমার ঘর। সেখানে এফডিসিতে প্রায়ই ঘটছে এ ধরনের অপ্রীতিকর ঘটনা, যেখানে ক্ষোভ সৃষ্টি হচ্ছে একে অন্যের মাঝে, যেখানে মিশা বলছে অমর সানি খারাপ, অমর সানি বলছে মিশা খারাপ, কিন্তু তারা দুজনেই কিন্তু একই চলচ্চিত্রে বহুবার অভিনয় করেছেন। তাহলে এই জাতীয় চলচ্চিত্রের মধ্যে এ ধরনের রাজনীতি কে প্রবেশ করিয়েছেন? কে ধ্বংস করতে যাচ্ছেন আমাদের দেশের চলচ্চিত্রকে? আমাদের দেশের চলচ্চিত্র এখন হাত পা গুটিয়ে বসে আছে। ভালো ভালো চলচ্চিত্রগুলো হলে চলেই না, চলে সস্তা গল্পের যেই সব চলচ্চিত্র রয়েছে সেগুলো। আরো বেশি হলে মুক্তি পাওয়ার কোনো সুযোগ ছিল কিনা বা কেন পায়নি? দেখুন, এটি রিয়েলিটি যে ভালো জিনিসের দর্শক কম হবে, সস্তা জিনিসের কাটতি বেশি হবে। ভিউয়ার্স, আমার এই ভিডিওটি করার একটাই উদ্দেশ্য, যেন বাংলাদেশের চলচ্চিত্র বেঁচে রয়,
আমাদের বাংলাদেশের চলচ্চিত্র যেন পঙ্গু হয়ে না যায়, যেন ভালো গল্পগুলো ঠাঁই পায় ভালো স্থানে, যেন ভালো গল্পের ছবিগুলো হল পায়, দর্শক পায়, ব্যবসা সফল হয় এবং চলচ্চিত্র যেন হারিয়ে না যায় আমাদের সংস্কৃতি থেকে, এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার কমিটি যেন আরো দায়িত্বশীল হয়ে আমাদের বাংলাদেশের চলচ্চিত্রকে এগিয়ে নিতে পারে। সো ভিউয়ার্স, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর চোখ রাখবেন আমাদের চ্যানেলে। আল্লাহ হাফেজ।